থেকে নীল আলো বের হয়ে শিয়াল ছানাটিকে ঘিরে ফেলে। ধীরে ধীরে শিয়ালের দেহটি প্রসারিত হতে থাকে। লোমগুলো মিলিয়ে গিয়ে তৈরি হয় ফর্সা চামড়া। লেজটা অদৃশ্য হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে মেঝেতে শুয়ে থাকে 12 বছরের একটি ফুটফুটে সুন্দর ছেলে। তার পরনে একটা সাধারণ ধুতি। সফল, আমি সফল। আজ থেকে তোর নাম হলো অরণ্য। তুই আমার ছেলে, আমার অন্ধকার ঘরের প্রদীপ। অরণ্য ধীরে ধীরে চোখ খোলে। তার চোখের মণি সাধারণ মানুষের মতো নয়, বরং সোনালি রঙের, যা অন্ধকারে জ্বলজ্বল করছে। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার অঙ্গভঙ্গি অনেকটা পশুর মতো। সে কথা বলার বদলে হালকা একটা অদ্ভুত শব্দ করে। ভয় নেই বাবা, আমি আছি। তুই এখন আর বনের তুচ্ছ প্রাণী নোস, তুই এখন মানুষ, আমার অরণ্য। সিধু দাওয়ায় বসে অরণ্যকে মানুষের ভাষা শেখানোর চেষ্টা করছেন। অরণ্য একটি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছে, কিন্তু সে শান্ত হয়ে বসতে পারছে না। তার চোখ বারবার মাটির দিকে যাচ্ছে। বল আকাশ, বল আমি মানুষ। আকাশ, আমি মানুষ? হ্যাঁ, তুই এখন মানুষ, কিন্তু অরণ্য, তুই আবার নখ দিয়ে মাটি খুঁড়ছিস কেন? ওটা তো পশুদের কাজ। অরণ্য লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাটির নিচে গর্ত খুঁড়তে শুরু করে। এমন সময় মায়াবতী ভেষজ লতাপাতা নিয়ে সেখানে আসেন। তিনি অবাক হয়ে অরণ্যের কাণ্ড দেখেন। সিধু, ছেলেটার হাবভাব কিন্তু সুবিধার ঠেকছে না। এই তো সেদিন দেখলাম সে রান্না করা ডাল ভাত ফেলে দিয়ে গাছের কাঁচা টক ফলগুলো সাবার করছে। ওর চোখের ওই সোনালি আভাটা কেমন যেন বুনো বুনো। না না মায়াবতী, ও তো বনে বড় হয়েছে, তাই একটু বুনো ভাব রয়ে গেছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছেন আমার একাকিত্ব ঘোচাতে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে কৃত্রিমভাবে ঢেকে রাখা যায় না সিধু। যার যা ধর্ম তিনি তা প্রকাশ করবেনই। সাবধানে থেকো। রাত নেমে আসে। ঘরের ভেতরে সিধু অরণ্যের জন্য বিছানা পেতে দেন, কিন্তু অরণ্য বিছানায় না শুয়ে জানলার ওপর গিয়ে বসে। বাইরে বনের দিক থেকে শিয়ালের ডাক ভেসে আসে। বাবা, ওরা ডাকছে। ওদের ডাক আমার বুকের ভেতরে এসে লাগছে। আমি কি ওদের কাছে যেতে পারি না? না বাবা, ওটা অন্ধকার জগৎ। তুই এখন মানুষ। এই আলো আর ভালোবাসাই তোর পরিচয়। অরণ্য শান্ত হয় ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে জল পড়ে। সে জানলার গ্রিল ধরে বনের অন্ধকারের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরের কাঠামো মানুষের হলেও মনটা সেই বুনো শিকড়েই আটকে আছে। বনের ধারের একটি বড় আম গাছের নিচ। দুপুর গড়িয়ে বিকেল। অরণ্য একাকী গাছের ডালে বসে নিচের দিকে তাকিয়েছিল। বিল্টু হন্তদন্ত হয়ে সেখানে আসে। তার হাতে একটি গুলতি। সে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুঁজছে। ধুর, মার্বেলটা কোথায় যে গেল? এই জঙ্গলে একবার কিছু হারালে আর পাওয়া যায় না। অরণ্য নিঃশব্দে গাছ থেকে লাফিয়ে নিচে নামে। তার নামার ভঙ্গিতে চিতার মতো ক্ষিপ্রতা। বিল্টু একটু চমকে যায়। ওই যে 20 হাত দূরে শুকনা পাতার স্তূপের নিচে তোমার মার্বেলটা পড়ে আছে। ওটা এখনো গড়াচ্ছে। তুমি জানলে কি করে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। বাতাস যখন পাতার ওপর দিয়ে যায়, তখন সে সব খবর দিয়ে যায়। সৃষ্টিকর্তা আমাকে শোনার জন্য খুব ধারালো কান দিয়েছেন। বিল্টু দৌড়ে গিয়ে পাতার নিচ থেকে মার্বেলটা খুঁজে পায়। সে বিস্ময়ে হাঁ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। তুমি তো দারুণ লোক। আমার নাম বিল্টু। তুমি সিধু দাদুর সেই ছেলে না, যাকে তিনি শহর থেকে এনেছেন? হ্যাঁ, আমি অরণ্য। অরণ্য, চলো না খেলি। আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। ওই দেখো, ঝোপের ওপাশে অনেক কালো জাম পেকেছে। পারবে? ওগুলো খেও না বিল্টু, ওগুলো বিষ ফল। ওই দেখো, যে পাতার গায়ে লাল বিন্দু আছে,
তার পাশের ফলগুলোই শুধু মিষ্টি। বনের প্রতিটি গাছ আলাদা কথা বলে। বাহ, তুমি তো জাদুকরের ছেলে বলেই জাদুর মতো সব জানো। চলো, তোমাকে আজ গ্রামের দিঘিটা দেখিয়ে আনি। সেখানে অনেক লোক, অনেক আনন্দ। সিধু দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখছিলেন। তার মুখে এক চিলেতে হাসি ফোটে। বিধাতা, তোমার লীলা বোঝা দায়। আমি ভেবেছিলাম অরণ্যকে খাঁচায় বন্দি করে রাখতে হবে, কিন্তু বিল্টুর বন্ধুত্ব ওকে বাইরের পৃথিবীর আলো দেখাচ্ছে। হয়তো এই মায়াই ওকে মানুষ করে তুলবে। অরণ্য আর বিল্টু হাসতে হাসতে গ্রামের দিকে এগিয়ে যায়। অরণ্য প্রথমবারের মতো বনের অন্ধকার ছেড়ে মানুষের কোলাহলের দিকে পা বাড়ায়। সিধুর কুটিরের দাওয়া। গোধূলি বেলা। সিধু একটি জাদুর পাত্রে কিছু ভেষজ রস তৈরি করছেন। অরণ্য দূরে ঘাসের ওপর উপুর হয়ে শুয়ে এক দৃষ্টিতে একটি ফড়িং ধরবার চেষ্টা করছে। তার হাঁটা চলা আর বসার ভঙ্গি অনেকটা শিকারী পশুর মতো। এমন সময় হাতে ঝুলি নিয়ে মায়াবতী প্রবেশ করেন। সিধু, আজ 7 দিন ধরে লক্ষ্য করছি ছেলেটা কিন্তু ঠিক স্বাভাবিকভাবে পা ফেলে না। ও কি পায়ে কোনো ব্যথা পেয়েছে? না তো, ও তো সারাদিন বিল্টুর সাথে দৌড়াদৌড়ি করে। কেন, কি হয়েছে? ভালো করে দেখো, ও যখন হাঁটে তখন ওর পায়ের গোড়ালি মাটি স্পর্শ করে না। আর ওই দেখো, ও ফড়িংটার দিকে যেভাবে তাকিয়ে আছে, ওটা কোনো মানুষের বাচ্চার দৃষ্টি নয়, ওটা শিকারীর দৃষ্টি। ওর চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে কেন? তুমি কবিরাজ মানুষ, সবকিছুতেই খুঁত ধরো। ও একটু বুনো পরিবেশে বড় হয়েছে তো, তাই হয়তো। লুকিও না সিধু, আমরা ছোটবেলার বন্ধু। আমি জানি তুমি তোমার একাকিত্ব মেটাতে কি করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠিয়েছেন তাকে জাদুর মায়ায় আটকে রাখা প্রকৃতির বিরুদ্ধ কাজ। শিয়ালকে মানুষ সাজালেই সে মানুষ হয় না, তার আত্মাটা কিন্তু সেই বনের অন্ধকারেই পড়ে থাকে। আমি ওকে ভালোবেসেছি মায়াবতী। আমি ওকে এই সমাজ আর মানুষের ভাষা শিখিয়েছি। ও এখন আমার ছেলেই। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয় সিধু। বিধাতার সৃষ্টিকে জোর করে পরিবর্তন করলে তার ফল কখনো সুখের হয় না। যেদিন বনের টান ওর রক্তে নাচন দেবে, সেদিন তোমার এই জাদুর দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। ভেবে দেখো বন্ধু, মায়া যেন মোহ না হয়ে দাঁড়ায়। মায়াবতী চলে যান। সিধু স্থির হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকেন। অরণ্য তখন ফড়িংটা ধরতে না পেরে হতাশ হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলে। সিধুর মনে এক অজানা আশঙ্কার মেঘ দানা বাঁধে। গভীর জঙ্গল। ভোরের আলো সবে ফুটেছে। শিকারী মহেশ একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে একটি হরিণ ধরার জন্য লোহার ফাঁদ পেতেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে অরণ্য নিঃশব্দে বেরিয়ে আসে। তার পা ফেলার কোনো শব্দ নেই। আরে, এটা তো জাদুঘর বুড়োর সেই ছোকরা। এই 7 সকালে জঙ্গলে কি করছে? শয়তান ছেলে, আজ নিয়ে 3 বার আমার দামি ফাঁদ নষ্ট করলো। মানুষের বাচ্চা এত সূক্ষ্মভাবে পশুর ফাঁদ চেনে কি করে? আর ওর দৌড়নোর গতি, ওটা তো মানুষের মতো নয়। মহেশ দূরে সিধুর কুটিরের দিকে তাকায়। তার চোখে কুটিল বুদ্ধি খেলে যায়। সে কুটিরের দিকে পা বাড়ায় এবং আড়াল থেকে দেখে সিধু অরণ্যকে পরম মমতায় খাওয়ার খাইয়ে দিচ্ছেন। বুড়ো সিধু জাদুকর একা থাকে, অথচ ওর ঘরে কোনো অভাব নেই। আর এই আপদটা কোত্থেকে এলো? নিশ্চয়ই ওই জাদুকরি কুটিরে কোনো গুপ্তধন বা জাদুর গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এই ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, নির্ঘাত সিধুর জাদুর কোনো খেল। অরণ্য, তুই বারবার জঙ্গলে যাস না বাবা। মহেশ শিকারীটা খুব বিপজ্জনক লোক। ও সৃষ্টিকর্তার জীবদের ওপর দয়া মায়া করে না। দয়া মায়ার কথা বলছো বুড়ো? দয়া দেখিয়েই তো তোমার সব গোপন খবর আমি বের করব। তোমার জাদুর রহস্য আর এই বুনো ছোকরা দুটোকেই আমি বাগে আনব। মহেশ অন্ধকারে মিলিয়ে যায়। এক অশুভ চক্রান্তের ছায়া সিধুর কুটিরের ওপর ঘনীভূত হতে থাকে। পূর্ণিমার রাত। চারদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। সিধুর কুটিরের জানলার পাশে অরণ্য স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ
বনির গভীর থেকে এক গম্ভীর এবং গমগমের ডাক ভেসে আসে, যা সাধারণ শিয়ালের হুক্কা হুয়া নয়, বরং এক প্রাচীন আহ্বান। অরণ্যের চোখ দুটো তীব্র সোনালী বর্ণ ধারণ করে। সে নিজের অজান্তেই ঘরের বাইরে বেরিয়ে আসে। কে কে আমাকে ডাকছে? এই ডাক তো আমার চেনা। একটি বিশাল প্রাচীন বটগাছের নিচে এক দীর্ঘ ছায়া দেখা যায়। ছায়াটি দেখতে একটি প্রকাণ্ড শিয়ালের মতো, কিন্তু তার চোখ দুটো নক্ষত্রের মতো উজ্জ্বল। এটাই বনরাজ। ফিরে আয় অরণ্য। মানুষের বেশ ধরে কতদিন নিজেকে ফাঁকি দিবি? এই রূপ তো তোর নিজের নয়, এটি একটি মায়া মাত্র। না, আমি মানুষ। বাবা আমাকে কথা বলতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। আমি সিধু দাদুর ছেলে। পোশাক পরলেই কি রক্ত বদলে যায়? তোর রক্তে এখনো ভিজা মাটির গন্ধ, তোর কানে এখনো বাতাসের ফিসফাস। সৃষ্টিকর্তা তোকে বনের প্রহরী হিসেবে পাঠিয়েছিলেন, খাঁচায় বন্দি পাখি হিসেবে নয়। তাকিয়ে দেখ তোর ছায়ার দিকে। অরণ্য নিচে তাকিয়ে আঁতকে ওঠে। জ্যোৎস্নায় মাটিতে তার যে ছায়া পড়েছে, সেটি কোনো মানুষের বালকের নয়, বরং একটি লেজওয়ালা তীক্ষ্ণ শিয়ালের ছায়া। অরণ্য ভয়ে কাঁপতে থাকে। না, এটা হতে পারে না। আমি কে? আমি আসলে কে? এমন সময় সিধু কুটির থেকে হ্যারিকেন হাতে বেরিয়ে আসেন। অরণ্যের অস্থিরতা দেখে তিনি শিউরে ওঠেন। অরণ্য, অরণ্য বাবা, ভেতরে আয়। পূর্ণিমার আলো তোর জন্য ভালো নয়। বাবা, এই ছায়াটা কেন এমন? কেন আমি বনের ডাক শুনলে স্থির থাকতে পারছি না? আমি কি মানুষ নই? সিধু কোনো উত্তর দিতে পারেন না। তিনি অরণ্যকে জড়িয়ে ধরেন, কিন্তু অরণ্য অনুভব করতে পারে সিধুর হাত কাঁপছে। বনরাজের ছায়া অন্ধকারে মিলিয়ে গেলেও সেই ডাক অরণ্যের কানে বাজতে থাকে। এক চরম পরিচয় সংকটে ভেঙে পড়ে অরণ্য। গ্রামের প্রধানের বৈঠকখানা। মহেশ অত্যন্ত উত্তেজনার সাথে দেবাশিস বাবুকে কিছু বোঝাচ্ছে। দেবাশিস বাবু গম্ভীর হয়ে তামাক টানছেন। বিশ্বাস করুন দেবাশিস বাবু, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা জ্যান্ত হরিণের মতো লাফ দেয়, আর ওর চোখ রাতে আগুনের মতো জ্বলে। সিধু বুড়ো নির্ঘাত কোনো অশুভ আত্মাকে জাদু বলে ঘরে পুষছে। গ্রামের অমঙ্গল হবে বাবু। সিধু লোকটা একটু অদ্ভুত জানি, কিন্তু জাদুর নামে এসব ভেলকি যদি সত্যি হয়, তবে তাই সমাজের জন্য বিপজ্জনক। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে কোনো কিছু আমি বরদাস্ত করব না। চল মহেশ, আজই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পর সিধুর কুটিরের সামনে দেবাশিস বাবু ও মহেশ এসে হাজির হন। সিধু ভয় পেয়ে দরজায় এসে দাঁড়ান। নমস্কার প্রধান মশাই, এই অসময়ে আপনারা? সিধু, রাখো তোমার খাতির। গ্রামের লোক বলছে তোমার এই পালিত ছেলে নাকি কোনো অশুভ মায়া। ওর পরিচয় কি? কোথা থেকে এনেছো একে? অনাথ প্রধান মশাই, আমি শুধু ওকে আশ্রয় দিয়েছি। ও খুব শান্ত ছেলে। শান্ত কিনা তা আমি দেখব। অরণ্য, বাইরে এসো। অরণ্য ঘরের কোণে ভয়ে কুঁকড়ে বসে আছে। অরণ্য ধীরে ধীরে বাইরে আসে। মহেশ লণ্ঠনের আলো ওর মুখে ফেলে। অরণ্য তীব্র আলো দেখে চট করে চোখের পাতা বন্ধ করে নেয় এবং এক অদ্ভুত বন্য ক্ষিপ্রতার মাথা নিচু করে ফেলে। ওর এই আচরণ দেখে দেবাশিস বাবু পিছিয়ে যান। এ কি? এর চাহনি তো মানুষের মতো নয়। সিধু, আমি 7 দিন সময় দিচ্ছি। ওর আসল পরিচয় প্রমাণ করো, নইলে ওকে বনবাসে পাঠাতে হবে। গ্রামের ওপর কোনো অভিশাপ আমি ডেকে আনতে দেব না। দেবাশিস বাবু আর মহেশ চলে যান। সিধু অরণ্যকে জড়িয়ে ধরেন। অরণ্য থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে তার এই মানুষের ছদ্মবেশ আর বেশি দিন টিকবে না। সিধুর কুটিরের ভেতর রাত গভীর। বাইরে বাতাসের শো শো শব্দ হচ্ছে। ঘরের এক কোণে
বনের গভীরে একটি বড় পরিষ্কার জায়গা। মহেশ শিকারী সেখানে একটি বিশাল মজবুত দড়ির জাল পেতেছে। জালের ভেতরে 7-8টি শিয়াল আটকা পড়ে ছটপট করছে। মহেশ হাতে একটি লাঠি নিয়ে পৈশাচিক উল্লাসে হাসছে। বিল্টু আর গ্রামপ্রধান দেবাশিসবাবু দূরে দাঁড়িয়ে সব দেখছেন। আজ সব কটাকে ধরে শহরে চালান করব। অনেক দিন পর বড় শিকার হাতে এসেছে। হঠাৎ বনের ঝোপঝাড় চিরে অরণ্য ঝড়ের গতিতে সেখানে এসে উপস্থিত হয়। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তেজ। সে বন্দি শিয়ালগুলোর আর্তনাদ সহ্য করতে পারছে না। মহেশ কাকা, এদের ছেলে দাও। সৃষ্টিকর্তার এই অবোধ জীবগুলোকে কষ্ট দেবার অধিকার তোমার নেই। ওরে জাদুকরের ছাও, তুই আমায় জ্ঞান দিচ্ছিস? তোর তো এদের জন্যই মায়া লাগবে, কারণ তুইও তো এদেরই জাত। সরে যা বলছি। মহেশ লাঠি উঁচিয়ে অরণ্যকে মারতে যায়। অরণ্য এক অসাধারণ ক্ষিপ্রতায় এক লাফে মহেশকে এড়িয়ে যায়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে মাটিতে পড়ে থাকা একটি ধারালো কাটারি কুড়িয়ে নেয়। সে সরাসরি জালের দিকে দৌড়ায়। অরণ্য, সাবধানে, মহেশের হাতে অস্ত্র আছে। অরণ্য মানুষের বুদ্ধি খাটিয়ে জালের প্রধান বাঁধনটি খুঁজে বের করে এবং পশুর শক্তিতে সেই দড়িগুলো এক নিমিষে কেটে ফেলে। জাল আলগা হতেই শিয়ালগুলো বেরিয়ে বনের দিকে ছুটতে থাকে। মহেশ রাগে অরণ্যের ওপর ঝাঁপিয়ে পড়লেও অরণ্য তাকে অনায়াসেই মাটিতে আছাড় মারে। এ কি দেখলাম! ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বনের পশুদের বাঁচালো। ওর চোখে তো কোনো হিংস্রতা নেই, আছে শুধু মমতা। প্রধান মশাই, এরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু এদেরও পরিবার আছে। এদের ব্যথা আমি আমার নিজের বুকে অনুভব করি। মহেশ মাটিতে পড়ে গোঙাতে থাকে। দেবাশিসবাবু অরণ্যের কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখেন। গ্রামের মানুষের মনে অরণ্য সম্পর্কে যে ভয় আর ঘৃণা ছিল, তা তার এই নিঃস্বার্থ বীরত্ব দেখে শ্রদ্ধায় বদলে যায়। বনের প্রান্তরে ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সিধু তার জাদুর লাঠিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অরণ্য তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। পাশে দাঁড়িয়ে মায়াবতী শান্ত চোখে দৃশ্যটি দেখছেন। তো সেই বুনো প্রাণী হতে পারবো? পারবি বাবা, কারণ তোর আত্মাটা সব সময় ওই বনেই ছিল। সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার নিয়ম ভাঙার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার ভুল সংশোধন করছি। সিধু তার জাদুর লাঠিটি আকাশের দিকে তুলে ধরেন। এক স্নিগ্ধ সোনালী আলো অরণ্যকে ঘিরে ফেলে। ধীরে ধীরে অরণ্যের মানুষের অবয়ব ছোট হতে থাকে। তার হাত পা বদলে যায়। গায়ের রং সোনালী লোমে ঢেকে যায়। চোখের সেই মায়া ঠিক আগের মতোই থেকে যায়। কয়েক মুহূর্ত পর অরণ্য একটি সুন্দর সুস্থ শিয়ালে রূপান্তরিত হয়। দেখো সিধু, ও কত স্বাচ্ছন্দ্যে মাটির ওপর দাঁড়িয়েছে। এটাই ওর আসল পরিচয়। শিয়ালরূপী অরণ্য একবার সিধুর পায়ের কাছে এসে মাথা ঘষে আদর নেয়। তারপর সে বনের গভীর অন্ধকারের দিকে পা বাড়ায়। বনের ভেতর থেকে বনরাজের এক স্বাগত জানানোর ডাক ভেসে আসে। অরণ্য যাওয়ার সময় একবার পেছন ফিরে সিধুর দিকে তাকায়। সেই চোখে এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসা স্পষ্ট। যা বাবা, মুক্ত হয়ে যা। এখন আমি আর একাকী নই। আমার এই কুটিরের প্রতিটি কোণ তোর স্মৃতিতে ভর্তি থাকবে। অরণ্য বনের গভীরে মিলিয়ে যায়। সিধু তার জাদুর লাঠিটি ভেঙে মাটিতে ফেলে দেন। তিনি বুঝতে পারেন সত্যিকারের জাদু শক্তিতে নয়, বরং অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোর ভালোবাসায় লুকিয়ে আছে। সিধু একা দাঁড়িয়ে থাকলেও তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে।